আফ্রিকার রাজনীতিতে না একটা অদ্ভুত ব্যাপার আছে, একটা প্যারাডক্স, মানে একটা মহাদেশ যেটা কিনা তারুণ্যে ভরপুর, অথচ তার নেতৃত্ব বয়সের ভারে নুব্জ। চলুন তো এই অবাক করা বিষয়টা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। ভাবা যায়, জাতিসংঘের একটা হিসাব বলছে সাব সাহারান আফ্রিকার প্রায় ৭০% মানুষের বয়সই ৩০-এর নিচে। মানে কি পরিমাণ তরুণ একটা জনগোষ্ঠী! এই যে এত তরুণের কথা বলছি, এর একটা জলজন্তু উদাহরণ হল ক্যামেরুন। জানেন সেখানে জনসংখ্যার গড় বয়স কত? মাত্র ১৯ বছর। মানে দেশের অর্ধেক মানুষের বয়স ১৯ বা তারও কম। কিন্তু আসল টুইস্টটা হলো এই একই দেশের যিনি প্রেসিডেন্ট পল বিয়া, তার বয়স ৯২ বছর। একবার চিন্তা করুন, উনি ৯২ আর দেশের অর্ধেক মানুষের বয়স ১৯-এর নিচে। এই একটা তথ্যই যেন পুরো গল্পটা বলে দেয়, তাই না? এতেই তো আসল প্রশ্নটা চলে আসে, তাই না, যে কেন বিশ্বের সবচেয়ে তরুণ একটা মহাদেশকে শাসন করছেন সবচেয়ে বয়স্ক কিছু নেতা? এই যে এত বড় একটা জেনারেশন গ্যাপ, এর পেছনের কারণটা আসলে কি? চলুন আজ এই ব্যাপারটারই গভীরে যাব। এই যে একটা বিশাল ব্যবধান, এটাই হলো আফ্রিকার জেনারেশনাল প্যারাডক্স। আর এটা কিন্তু শুধু ক্যামেরুনের ঘটনা তা কিন্তু নয়, পুরো মহাদেশ জুড়েই অনেক দেশে নেতাদের বয়স আর সাধারণ মানুষের বয়সের মধ্যে একটা আকাশ-পাতাল তফাৎ চোখে পড়ে। আচ্ছা, এই ফারাকটা ঠিক কতটা বড়? চলেন কয়েকজন নেতার দিকে একটু তাকাই, তাহলে এই বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। এমন কয়েকজন যারা কিনা দশকের পর দশক ধরে ক্ষমতায় বসে আছেন। এই লিস্টে প্রথমেই আসবেন পল বিয়া। উনি কিন্তু বিশ্বের সবচেয়ে বয়স্ক নির্বাচিত প্রেসিডেন্ট। ক্ষমতায় এসেছেন সেই 1982 সালে। ভাবুন তো, দেশের বেশিরভাগ মানুষের জন্মের আগে থেকেই উনি প্রেসিডেন্ট। কোথায় তার বয়স 92 আর কোথায় দেশের মানুষের গড় বয়স মাত্র 19। আরেকটা উদাহরণ দিই, ইকুয়েটোরিয়াল গিনির তেওদোরো ওবিয়াং। উনি ক্ষমতায় আছেন ১৯৭৯ সাল থেকে। মানে এখন পর্যন্ত তিনিই বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রেসিডেন্ট। তার বয়স ৮৩ আর তার তেল সমৃদ্ধ দেশটির মানুষের গড় বয়স মাত্র ২২। উগান্ডার অবস্থা তো আরও অবাক করার মতো। সেখানে ৮১ বছর বয়সী প্রেসিডেন্ট ইউয়ারি মুসেভেনি ৩৯ বছর ধরে ক্ষমতায় আছেন, আর এখন নাকি তার সপ্তম মেয়াদের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আর তার দেশের মানুষের গড় বয়স কত জানেন? মাত্র ১৭। বিশ্বের অন্যতম তরুণ একটা দেশ। তো এতক্ষণ তো দেখলাম কারা ক্ষমতায় আছেন, কিন্তু আসল প্রশ্নটা হলো এরা কিভাবে এত লম্বা সময় ধরে ক্ষমতাটা ধরে রেখেছেন। এর পেছনে কিন্তু কিছু কমন স্ট্র্যাটেজি কাজ করে। সাধারণত যা দেখা যায়, তারা ক্ষমতা টিকিয়ে রাখতে সংবিধান বদলে ফেলেন, নিজেদের মেয়াদ বাড়িয়ে নেন, পুরো শাসন ব্যবস্থাকে এমনভাবে এককেন্দ্রিক করে ফেলেন যে ক্ষমতার লাগাম তাদের হাতেই থাকে। আর রাজনৈতিক বিরোধিতা, সেটা তো দমন করা হয়ই। পল বিয়ার কথাই ধরুন, তিনি ঠিক এই কাজগুলোই করে গেছেন তার এত লম্বা শাসনকালে। ব্যাপারটাকে একবার এভাবে ভাবুন তো, দেশের ৭০% মানুষ জন্মানোর আগে থেকেই একজন ব্যক্তি ক্ষমতায়। এই মানুষগুলো চোখ খুলেই তাকে প্রেসিডেন্ট হিসেবে দেখেছে। এই বাস্তবতাটা চিন্তা করলেই বোঝা যায় তাদের শাসনের মেয়াদটা আসলে কতটা লম্বা। তো এই যে এত লম্বা শাসনকাল, এর প্রভাবটা কাদের উপর পড়ছে? সরাসরি পড়ছে ওই দেশের তরুণ প্রজন্মের উপর। তাদের জীবন, তাদের বাস্তবতাটা কেমন? এই যে দেখুন, ক্যামেরুন, ইকুয়েটোরিয়াল গিনি, কঙ্গো, উগান্ডা, যে দেশের কথাই বলি না কেন, ছবিটা প্রায় একই রকম। একদিকে বয়স্ক নেতা, অন্যদিকে তরুণ জনগণ, আর মাঝখানে কয়েক দশকের বিশাল এক ফারাক। এই টেবিলটাই যেন পুরো মহাদেশের রাজনৈতিক বাস্তবতাকে এক ঝলকে দেখিয়ে দিচ্ছে। শুধু বয়সের ফারাকই না, এই রাজনৈতিক পরিস্থিতির সাথে আরও অনেক সমস্যা জড়িয়ে আছে। যেমন ধরুন, জিম্বাবুয়ের অর্থনৈতিক সংকট বা মালাউইতে শাসন ব্যবস্থা সংস্কারের জন্য মানুষের যে দাবি, তার ওপর দুর্নীতি, অস্থিতিশীলতা আর দমন-পীড়নের অভিযোগ তো প্রায় সবখানেই কম বেশি আছে। তাহলে সব মিলিয়ে বিষয়টা কি দাঁড়ালো? এক কথায়, একটা তরুণ মহাদেশের বয়স্ক নেতৃত্ব, এটাই হলো মূল প্যারাডক্স। কিন্তু প্রশ্ন হলো, এই ডেমোগ্রাফিক টেনশন বা টানাপোড়েনটা ভবিষ্যতের জন্য কী ইঙ্গিত দিচ্ছে? এই যে পরিস্থিতি, এটাকে ব্যাখ্যা করার জন্য রাষ্ট্রবিজ্ঞানে একটা শব্দ আছে, জেরন্টোক্রেসি। সোজা কথায়
প্রবীণদের শাসন, মানে এমন একটা ব্যবস্থা যেখানে বয়স্করাই ক্ষমতা আর কর্তৃত্বের মূল পদগুলো দখল করে রাখেন। তাহলে শেষ প্রশ্নটা এটাই, আফ্রিকার এই যে তরুণ, উদ্যমী আর ডিজিটালি কানেক্টেড জেনারেশন, তারা যখন বড় হচ্ছে, রাজনীতির মাঠে আসছে, তখন কি হবে? এই বয়সের ব্যবধান কি এভাবেই চলতে থাকবে, নাকি এই জনসংখ্যাতাত্ত্বিক বাস্তবতাই আফ্রিকার ভবিষ্যৎ রাজনীতিকে পুরোপুরি বদলে দেবে? উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।